আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 2। লিখেছেন ফারজানা মনি। মিম বোনার লাগেজ আনার জন্য দরজার দিকে যেতে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেল। চোখ তুলে উপরে তাকিয়ে দেখল সামনের লাগেজ সাথে আরিফ দাঁড়িয়ে আছে। তার অভিব্যক্তি শান্ত, মনে হচ্ছে আরিফ আগেই জানতো মিমের সাথে ধাক্কা লাগবে, তাই সে চমকায়নি। কিন্তু মিম আকস্মিক ঘটনায় কিছুটা ভড়কে গেছে। নিজেকে ঠিক করে বলল, আমাকে দিন। আরিফ বলল, কেন? আমার কি ভিতরে আসা বারণ? না, আসলে তেমন কিছু না, ভিতরে আসুন। আরিফ ভিতরে আসতে আসতে বলল, ভাবি আপনাকে ভাই খুব মিস করছে, বলেছে একটা কল দিতে। বন্যা কিছুটা লাজুক হাসলো, সেটা দেখে মিমও ঠোঁট টিপে হাসছে। ততক্ষণে বন্যা মনে পড়ল ফোনটা তো মেঘের কাছে। বন্যা বলল, আপনার ভাইকে বলুন আমার কাছে ফোন নেই, সেটা মেঘের কাছে। আরিফ বলল, ঠিক আছে, আমি ভাইকে বলে দেব। এখন যাচ্ছি, রুমটা কিন্তু সুন্দর, আমি কিন্তু আবার আসব। মিম কিছুটা রাগ নিয়ে কটমট করে তাকিয়ে আছে আর বলছে, রুমটা মনে হয় তার। আরিফ যেতে যেতে আস্তে করে বলে উঠল, রুমের মানুষটা তো আমার। মেঘ বলল, আবির ভাই, আপনি কেন বন্যার ফোনটা আনতে বলেছেন? তোকে এত কিছু বুঝতে হবে না, ফোনটা তোর কাছেই রেখে দে। আপনি এখনও আমায় ভালোবাসেন না, আমি যাই বলি সেটার জন্য উত্তর দেন না। আবির ল্যাপটপে অফিসের কাজ করছিল, সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো। বলল, সামনে এসো, কাছে এসো। মেঘ ভদ্র মেয়ের মতো আবিরের এক কথায় বিছানায় উঠে আবিরের মুখোমুখি বসল। আবির বলল, ম্যাম, এত আর কতভাবে বললে আপনি বুঝবেন? আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। আবির মেঘের মুখটাকে সামনে রেখে নিঃশব্দ কণ্ঠে বলল, মেঘ, তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা, আর যে নেশায় আমি আসক্ত। মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। মেঘের চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আবির ভাই তাকে কত ভালোবাসে মেঘ বুঝতে পেরেছে। আজ অজান্তেই আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে। হঠাৎ আবিরের পিঠে খামচে ধরে আবিরকে সমর্থন করলো। তার স্প্যারো সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো। মুখ ডুবালো তার প্রিয়তমা ঘাড়ের গলায়। দুজনে হারিয়ে গেল অন্য এক সুখ নদে। সকালবেলা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত। আজ বৌভাত, কিন্তু তানভীর চুপচাপ সোফায় এক কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে। আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে। তার যুদ্ধের টপিক, বন্যার ফোন কেন আবির নিয়ে রাখলো। কাল সারা রাত তানভীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য, কিন্তু কিভাবে তা জানাবে? বন্যার ফোনটা তো আবির মেঘের কাছেই দিয়ে রেখেছে। আবির মিটিমিটি হাসছে, সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে। হঠাৎ চোখ গেল সিঁড়িতে। কলাপাতা রঙের একটা শাড়ি পরে বন্যা উপর থেকে নামছে, সাথে মেঘ আর মিম। হঠাৎ করে বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বাড়িতে অনেক মেহমান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। মেঘও মাঝে মাঝে কিছু কাজ করছে। হঠাৎই মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে। অবশ্য আজকাল মাঝে মাঝেই এমনটা হয়। মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল, কিন্তু তখনই বিকট শব্দে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। আকস্মিক ঘটনায় কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে বলে উঠল, মেঘাপু! আবির দৌড়ে এলো। মেঘ, এই মেঘ, মেঘ, তোমার কি হয়েছে? চোখ খুলো। মালিহা খান, হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো। আবির সেই পানি মেঘের চোখে মুখে ছিটিয়ে দিল। তানভীর তখনও ডক্টরকে কল দিয়ে আসতে বলল। আবির মেঘকে কোলে তুলে তার রুমে নিয়ে শুয়ে দিল। মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু আবির ছটপট করে পুরো রুমে পায়চারি করছে আর ভাবছে ডক্টর আসতে কেন এত লেট করছে। মেঘের কিছু হবে না তো? ভাবতে আবিরের হাত পা শীতল হয়ে আসছে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান তানভীরকে ধমকাচ্ছে, সে ডক্টরকে আবার কেন কল দিচ্ছে না। তখন মাহমুদা খান, আকলিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছিল। কোনো সাড়া শব্দ নেই। তখনই আরিফ বাহির থেকে বলে উঠল,
আবির ভাইয়া, ডক্টর এসেছে, ভিতরে নিয়ে আসবো? আয়। ডক্টর ভিতরে এসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ রুম থেকে খালি করুন, এত মানুষের ভিড়ে রোগীকে আরও অসুস্থ করে তুলবে। আমি আজকে পুরো মহল্লাকে মিষ্টি মুখ করাবো। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আজ মিষ্টি না খাইয়ে তোকে যেতে দিচ্ছি না। আবির অবাকের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট্ট আহিয়া আসবে। তানভীর আবিরকে জড়িয়ে ধরল। কনগ্র্যাচুলেশন ভাইয়া, অবশেষে তুমি আমায় মামা বানিয়ে দিলে। কিন্তু ছোট্ট পরি, আমি কি বলে ডাকবে, মামা নাকি চাচু? আবির হাসল। হঠাৎ মেঘের কথা মনে হতেই আবির ভিতরে গেল। মেঘ একপাশে হয়ে শুয়ে আছে। কাঁপা কাঁপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল, মেঘ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি বাবা হতে চলেছি, আমার আহিয়া আসছে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে। আবির টেনশনে ধপ করে বাইরের চেয়ারে বসে পড়েছে। হালিমা খান, মালিহা খান আহাজারি করছে, মেয়েটার কি হলো? সকালে তো ভালো ছিল। তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। তখনই সবার উত্তেজনার অবসান ঘটিয়ে ডক্টর বাইরে এসে বলল, মিস্টার খান, বাড়িতে নতুন মেহমান আসছে, মিষ্টি মুখ করাবেন না? আলী আহমদ খান নিশ্চুপ, খুশিতে তার যেন ভাষা হারিয়ে গেছে। সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই তুই শুনতে পাচ্ছিস? আমাদের ঘরে নতুন মেহমান আসছে। আমার আবির বাবার হবে। আমার মেঘ মামুনের কোলে ছোট্ট দাদু খেলা করবে। তারপর আলী আহমদ খান জোরে চেঁচিয়ে বলল, তোমরা জলদি মিষ্টি ব্যবস্থা করো, যাও। মেঘ ঘুমাচ্ছে, তার এখন বিশ্রামের প্রয়োজন। তাই আবির আর সেখানে না বসে বাহিরে চলে গেল। ইতিমধ্যে মেহমানরা চলে গেছে। বন্যার বাড়ির লোক মাত্রই গেল। তানভীর তাদের এগিয়ে দিতে গিয়েছে। খানবাড়ির প্রতিটা লোক আজ খুশি। মেঘ তাদের অনেক আদরের মেয়ে। এক সময় দৌড়ে ছুটে বেড়ানো মেয়েটাও আজ মা হবে, ভাবতেই খুশিতে মনটা ভরে যায়। আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খোঁজ খবর নিল। অবশেষে মেঘের অসুস্থতার কথাও জানালো। রাকিব তো মহাখুশি। রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল, ভাইয়া, আমরা কিন্তু আবারও একটা ট্রিট পাওনা বাকি রইলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমার ঠিক কতটা খুশি হয়েছি। মেঘ কোথায়? ওর সাথে একটু কথা বলা যাবে? আবির বলল, আসলে ওর শরীরটা অনেক দুর্বল, তাই ডক্টর ওকে অল্প ডোজ এর স্লিপিং পিল দিয়েছে। গত 2 ঘন্টা যাবৎ ম্যাডাম ঘুমাচ্ছে। জান্নাত বলল, ও আচ্ছা। আমি তো এখনও হাসপাতালে আছি। আগামীকাল রিয়া ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা করতে যাব, কেমন? আবির বলল, ঠিক আছে, তুমি সময় করে এসো, এখন রাখছি। সন্ধ্যা 7টা বাজে। মেঘ আস্তে আস্তে চোখ খুলল। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে। ভাবছে, হঠাৎ করে এমন মাথাটা ঘুরছে কেন? আমার কি কোনো বড় রোগ হলো? বন্যার ডাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটল। বন্যা বলল, ননদিনী, এখন কেমন লাগছে? বেবি, তুই? ভালো আছি, শুধু শরীরটা একটু দুর্বল, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বন্যা বলল, তুই কতদিন হলো অসুস্থ? বেশি না, 10-15 দিন হলো। শরীরটা বেশ দুর্বল, মাথাটা বেশ ঘোরায়। বন্যা বলল, আবির ভাইয়াকে জানিয়েছিলি? না, জানানো হয়নি। ও। হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল, তোমরা গল্প করো, আমি পরে আসছি। বন্যা উঠে দাঁড়িয়ে বলল, না ভাইয়া, আমাদের কথা বলা শেষ, আমি চলে যাচ্ছি, আপনি প্লিজ ভিতরে আসুন। বলেই বন্যা মিমের রুমের দিকে ছুটল। আবির কিছুটা রাগের লুক নিয়ে মেঘ এর দিকে তাকিয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে বলল, আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি, কাজের চাপে মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, এই দিকে আয়। মেঘ কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো। মেঘ ভয়ে মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ, আজ আমি শেষ। বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজকেই খাবো। আল্লাহ গো, বাঁচাও। হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল। তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে। এটা কি হলো? আবির মেঘকে ঘোরাচ্ছে আর বলছে,
মেঘ, তুই জানিস না আজ আমি কতটা খুশি। মনে হচ্ছে আকাশের চাঁদ বাড়িতে নেমে এসেছে। তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, আমাকে প্লিজ নামান, আমি পড়ে যাব তো। আমার মাথাটা আরও বেশি ঘুরছে, কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায়। মেঘ বলল, পাগলামি না করে প্লিজ বলবেন কি হয়েছে। আহিয়ার আম্মু, অবশেষে আমাদের আহিয়া আসছে। মেঘ এই কথা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাস করতে পারছে না। তারপর আবার বলল, কি বললেন? আর একবার বলুন না প্লিজ। আবির মেঘের কানে ফিস ফিস করে বলল, আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে। নিজের যত্ন নিও প্লিজ। মেঘের চোখ টলমল করছে নোনা জলে। এটা কোনো কষ্টের কান্না নয়, কোনো বিষাদ ভরা কান্না নয়, এটা হলো সুখের কান্না, মা হওয়ার আনন্দের কান্না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরল। আবিরের মুখে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, সত্যি আমাদের আহিয়া আসছে, আমি মা হব। আবির মাথা নেড়ে সেই চিরচেনা সুরে বলল, স্প্যারো। মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তাও আজ পূর্ণ হলো। জীবন থেকে আর কিছু চাওয়ার নেই। আবির মেঘকে রেস্ট করার জন্য শুইয়ে দিতে চাইলে, কিন্তু মেঘ বলল, আপনি কি ভুলে গেছেন আজ ভাইয়া আর বেবির বাসর রাত? না ম্যাডাম, ভুলিনি। আমাকে এখন কি করতে হবে? আপনাকে কিছু করতে হবে না, আমি এখন সুস্থ আছি, আমি সব করে নেব। আবির মেঘের দিকে শান্ত হুমকি ছেড়ে বলল, বিছানা থেকে যদি এক পাও নামেন তাহলে আপনার পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। মাইন্ড ইট। মেঘ ঠোঁট ফুলিয়ে বসে আছে। আবির মেঘের ফোলা ঠোঁটে চুমু খেয়ে দিয়ে বলল, এক শর্তে যেতে পারবি, আমি সব সাজাবো, তুই শুধু পাশে বসে থাকবি। মেঘ ভেঙচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে। আবির আর মেঘ তানভীরের রুমে গেল। গিয়ে দেখে আরিফ, রাসেল, সাকিব ও মিম আগে থেকে অপেক্ষা করছে। আবিরের নির্দেশনা মতে সবাই রুমটাকে সুন্দর করে সাজানো শুরু করেছে। আরিফ বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছে। মিম লজ্জায় অন্যদিকে ফিরে কাজ করছে। কয়েকবার আরিফের তাকানোর দেখে সাকিব মনে হয় কিছুটা বুঝতে পেরেছে। তাই সাকিব আরিফকে বলল, কোন দিকে না তাকিয়ে কাজ কর, পরের বাসরটা তোর সাজাবো। মিম কিছুটা লজ্জায় নেতিয়ে পড়ল। আরিফ কথাটা না শোনার ভাব ধরে কাজ করে যাচ্ছে। আবির মেঘের খেয়াল রাখায় এতটাই ব্যস্ত যে এদিকে কি কথা হচ্ছে তার মস্তিষ্কেই পৌঁছায়নি। মেঘ একটা চেয়ার টেনে বসে আছে। আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে। আবির তো মেঘকে কোনো কাজে হাত লাগাতেই দিচ্ছে না। রুমটা সাজানোর শেষে আরিফ, সাকিব, আবির ও রাসেল দরজার বাইরে চেয়ারে নিয়ে বসে তানভীরের অপেক্ষা করছে। মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে। বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে। খোপায় কয়েকটা শুভ্র গোলাপ, ওষ্ঠে গোলাপি লিপস্টিক ও চোখে কাজল পড়ুয়া বন্যাকে আজকে শুভ শুভ রঙের রানী মনে হচ্ছে। মেঘ ডাকলো, বেবি আমি চলে এসেছি, তোমার অপেক্ষার দিন শেষ, এখনই তোমাকে আমার ভাইয়ের রুমে নিয়ে যাব। বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। হঠাৎ বন্যার বুকে ধুকপুকানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছে। কেন জানি ভয় হচ্ছে খুব। মেঘ বন্যাকে জড়িয়ে ধরল, বলল, বেবি তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে। হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙল। বন্যা খপ করে মেঘের দু হাত চেপে বলল, দোস্ত আমার খুব ভয় হচ্ছে, কেমন জানি লাগছে। মেঘ মুচকে হাসল আর বলল, এই সময় সবারই এমনটা হয়, তাই চাপ নিস না, আমার ভাইটা তোকে খুবই ভালোবাসে রে। মেঘ বন্যাকে নিয়ে তানভীরের রুমের খাটের মাঝখানে বসালো আর বলল, এখন থেকে এই রুম আর এই রুমের মানুষ দুইটাই তোর। তানভীর বন্যার বাড়ির লোককে এগিয়ে দিয়ে আসছে। মোজাম্মেল খানের দেওয়া অন্য এক কাজে গিয়েছিল। এখন রুমের সামনে এসে দেখে হরতাল। মনে মনে আওড়ালো, এরা ঠিকমতো বাসরটাও কি করতে দেবে না। দরজার সামনে গিয়ে বলল, কী সমস্যা, আমার রুমের সামনে কি?
আরিফ দাঁত কেলিয়ে বলল, রুমের সামনে না, রুমের ভেতরে তোমার বউ যাবে তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে। তানভীর বলল, রুমটাও আমার আর বউটাও আমার, তাহলে তোদের কেন পার করব? সাকিব বলল, কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার চাবিকাঠিটা আমাদের কাছে। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। তানভীর হালকা হালকা ভেজা, ভেতরে গিয়ে চেঞ্জ করতে হবে, না হলে ঠান্ডা লাগবে। তাই বলল, কি চাস বল? রাসেল বলল, মাত্র 50,000 টাকা। শুনে তানভীরের মাথা ঘোরাচ্ছে। তানভীর বলল, ওরে, আমি সৎভাবে সরকারি চাকরি করি, আমার ব্যাংক ভর্তি টাকা নেই, 50,000 টাকা এখানে দিতে পারবো না। তার চেয়ে ভালো 20,000 টাকা নে আর রাস্তাটা ক্লিয়ার কর। সবাই হেসে বলল, না না না, তা হবে না। আবির নীরব দর্শক, চুপচাপ সব দেখছে। হঠাৎ তানভীর আবিরকে ডেকে বলল, ভাইয়া, তুমি ওদের কিছু বলো না প্লিজ। আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আপনার বাসরে আমার থাকা মানায় না, আমি যাই ভাইয়া। বলে আবির শীষ বাঁচাতে বাঁচাতে চলে গেল। তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথেই তাকিয়ে আছে। অবশেষে কোনো উপায় না পেয়ে 50,000 টাকা দিয়েই রুমে ঢুকলো। বন্যা হঠাৎ দরজার আটকানোর শব্দ পেয়ে ভীত চোখে সামনে তাকালো। দেখলো তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর এক নজরে চারিদিকে তাকালো। বেলকনির সামনের শুভ্র পর্দাগুলো মৃদু মৃদু দুলছে। পুরো ঘরটা সাদা গোলাপ, কাঠগোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। খাটের একপাশে একটা টেবিলের ওপর অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে আর আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানায় এক মায়াবিনী শুভ্রতার রানী বসে আছে। পরনে তার শুভ্র এক শাড়ি, খোপায় শুভ্র গোলাপ। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তার অর্ধাঙ্গিনী, হৃদয় বিকুল করা মায়াবিনী, যার কাজল পরা সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার। বন্যা খাট থেকে নিচে নেমে আসলো। নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে, ঠিক তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো। বলল, তোমার স্থান পায়ে নয়, আমার এই বক্ষে। বলে তানভীর তার বাবুকে আঙ্গুলের ইশারায় দিয়ে দেখালো। আবির মেঘকে খাইয়ে দিচ্ছে। মেঘ খেতে চায় না আর, কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে। আবির হালকা রাগেরাগি কণ্ঠে বলল, একবার আমার আহিয়া আসুক, তারপর তোকে মেডিকেলে নিয়ে বেঁচে দিব। স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে। আহিয়ার আব্বু, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? আমি আমি তো সত্য কথাই বলেছি। ঠিক আছে, আমি আপনার সাথে কথাই বলবো না, আমারটা আমি নিজেই খেয়ে নেব, দিন আমায়। আবির মুচকি হাসলো, বলল, পাগলি মেয়ে, এই যে খাইয়ে দিলাম, এটা কার্পেটে গেছে, আমার নাকি তোমার? মেঘ ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, মেঘ, তুই কি জানিস তোর এই রাগী মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুবই প্রিয়? মেঘ তাড়াহুড়ো করে বলল, না না, আমি একটু রেগে নেই, খাইয়ে দিন। তানভীর বলল, বন্যা, তুমি আমার কখনো পায়ে ধরে সালাম করবে না। কখনো যদি সম্মান দেখানোর খুবই ইচ্ছে হয়, তাহলে এই বুকে মাথা রাখবে। কখনো যদি খুব ভালোবাসতে ইচ্ছে হয়, তাহলে এই বুকেই মাথা রাখবে। আমার এই বুকটা তোমার জন্য সর্বদা উন্মুক্ত। তুমি যে এই বুকেরই বা পাঁজরে তৈরি। বলে তানভীর বন্যাকে বুকে জড়িয়ে নিল। দুজন আজ শুনতে পাচ্ছে দুজনের বুকের ধুকপুকানি। বন্যার শরীরের অদ্ভুত এক মেয়েলি ঘ্রাণে তানভীরের যেন নেশা ধরে যাচ্ছে। তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, বন্যা, অজু করে আসো, দুজনে একসাথে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করব। বন্যা চলে গেল অজু করতে। তানভীর বেলকনিতে গেল। ঘন ঘন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। আজ আবহাওয়াটা খুবই চমৎকার। তানভীরের হঠাৎই ইচ্ছে হলো বৃষ্টি বিলাস করতে প্রিয় মানুষটার সাথে। সে রুমে গিয়ে দেখল বন্যা অজু করে রুমে এসেছে। সেও গেল অজু করতে। তানভীর আর বন্যা মহান রবের নিকট শুকরিয়া আদায় শেষে তানভীর বলল, বন্যা চলো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখবে। বলে বন্যাকে তানভীর এক হাত মুঠো করে ধরেছে।
দুজনে ছাদে গিয়ে দাঁড়াতেই ঝিরিঝিরি বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে। বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে। বন্যার চোখ দুটো বন্ধ, কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখেই তাকিয়ে আছে। হঠাৎ বাজ পড়ার শব্দে বন্যা ভয়ে চোখ খুলে দেখল তার সামনে তানভীর দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। বন্যা আরও বেশি ভয় পেয়ে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর নিঃশব্দ কণ্ঠে বলল, খুব ভালোবাসি বন্যফুল। বৃষ্টি বাড়ছে, দুজনই পুরো ভিজে গেছে। বন্যা তানভীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে বন্যার পায়ের নুপুরের ছন্দ যেন তানভীরের কানে সুরের ঝংকার তুলছে। সাদা শাড়িটি বন্যার গায়ে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। তানভীর এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর ভাবল, ও তো আমার বন্যফুল, একান্তই আমার নিজস্ব। বন্যা প্রবল বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, ভালোবাসি ভিলেন, খুব খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই 20 বছরের জীবনের হৃদয়ের যত ভালোবাসা সঞ্চিত করেছি সবটা আমি তোমায় দিতে চাই। তানভীর বন্যাকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তে বন্যার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। শরীরটা তার কাঁপছে। তানভীর বন্যার বৃষ্টি ভেজা চুলের ঘ্রাণ নেওয়ার মগ্ন। হঠাৎ বন্যার সামনে ঘুরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর বন্যার সদ্য ভেজা নরম কোমল ঠোঁটে ঠোঁট ডুবালো। বন্যা আবেশের চোখ বন্ধ করে আছে। হঠাৎ বন্যা নিজেকে শূন্যে অনুভব করল। চোখ মেলে দেখল তানভীর তাকে কোলে তুলে রুমের দিকেই যাচ্ছে। বলল, এই তো আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। মেঘ বলল, ফোনের ফ্ল্যাশটা অন করুন প্লিজ। আবির বলল, কিভাবে করব, তুমি তো আমায় জড়িয়ে ধরে আছো। আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে, আমার ভয় লাগছে খুব। আবির একটু হাসলো, হাত বাড়িয়ে পাশে টেবিলে থাকা মাটির প্রদীপগুলো জ্বালালো। মেঘ তো অবাক, রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো? মেঘের প্রশ্নে আবির বলল, তানভীরের রুম সাজানোর জন্য বেশি করে এনেছিলাম, সেখান থেকেই তোমার জন্য এনেছি। মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আহিয়ার আব্বু, আপনার মতো করে আমায় কেউ বোঝে না। আবির আবারও হাসলো। মেঘের হাসি মুখ দেখলে তার মুখে সহসাই হাসি ফুটে ওঠে। মনে হয় আবিরের প্রাণ হাসছে। অন্ধকারে মিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচতলায় মায়ের রুমে যাচ্ছে। হঠাৎই কেউ তার মুখ চেপে ধরেছে। মিম ভয়ে অজ্ঞান প্রায়, চিৎকার করতে পারছে না। অন্ধকারে সে বুঝতে পেরেছে পুরুষালী দেহটি তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে আর মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও, বাসায় মনে হয় ডাকাত পড়ছে। আচ্ছা, আমাকে কি ছাদ থেকে ফেলে দিবে নাকি ছাদে পাইপ বেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবে? ভাবতে মিমের সারা শরীর কাঁপছে। ছাদে এসে মুখের উপর থেকে হাতটা আলগা হলো। মিম হাতটা সরিয়ে চিৎকার দিল, আব্বু, ভাইয়া। হঠাৎ একটা হাত মুখটা আবারও চেপে ধরল। পেছন থেকে হিসিয়ে বলল, চুপ, আমি আরিফ, ভয় পেও না। বলে আরিফ হাত সরিয়ে নিল। মিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফ ভাইয়া, আপনি? আরিফ নিশ্চুপ, এক দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। মিম বলল, কথা বলছেন না কেন? এত বৃষ্টিতে আমাকে ছাদে কেন আনলেন? আরিফ এখনও চুপ, আজ কোনো কথাই যেন তার মুখে আসছে না। মিম বলল, কি হলো আরিফ ভাইয়া? অন্য সময় তো মুখে কথায় খই ফুটে, আজ কেন কোনো কথা বলছেন না? আরিফ চুপচাপ মিমের দিকে এক পা আগালো। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে। মিম এক পা করে পেছনের দিকে পিছাচ্ছে। মিম কিছুটা ভীত চোখে আরিফের দিকে তাকালো, কাপা কণ্ঠে বলল, আরিফ ভাইয়া, কি হলো, কেন এনেছেন, বলবেন তো? আরিফ স্থির চোখে মিমের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে। বলল, মিম, তুমি ভয় পেও না, তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলেই চলে যাব। মিম বলল, এমন কি বলবেন যার জন্য এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কিছু বলছে, যা আরিফ মুখ ফুটে কিছু বলতে পারছে না।
হঠাৎ আরিফ মিমের দুগালে দুহাত রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মিম, আমার জীবনে তুমি সেই ব্যক্তি যাকে দেখলে মুহূর্তের আমার হৃদস্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে বেকুল করে, যার জন্য নানা অজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি। মিম, তুমি সত্যি জানো না, তুমি হাসলে তোমার ওই ছোট চোখ দুটো হাসে, তোমার ওই সমুদ্রের মতো গভীর চোখের চাহনি দেখে আমার হৃদয় ঘায়েল হয় প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। আমার চোখে তুমি এক ভয়ঙ্কর সুন্দরী, যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে, থাকবে সারা জীবন আমার সাথে? দুজনে হাতে হাত রেখে পথ চলবো একসাথে, কথা দিচ্ছি কোনো অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ, সে অবাক, কিন্তু তার চোখ দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখে পানে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে সব তার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছুই বলছে না। এটা দেখে আরিফ তার দু কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি উপলব্ধি করছো এই হৃদয়ের বেকুলতা? মিমের মনে হয় কিছুটা হুঁশ ফিরল, বলল, ভাইয়া কি বলছেন এসব? আমার আমার খুব ভয় করছে, আমাকে যেতে দিন প্লিজ। বলেই মিম গেটের দিকে পা বাড়ালো। পেছন থেকে আরিফ তার এক হাত ধরে বলল, চলে যাচ্ছ যাও, পালাচ্ছ পালাও, কিন্তু যত দূরেই পালাও তুমি কিন্তু আমারই। আমি যতটা শান্ত তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর। আরিফ হাতটা ছাড়তেই মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে। ঠাস করে রুমের দরজা বন্ধ করে মিম দরজার কাঁধ ঠেকিয়ে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তার হাত পা থরথর করে কাঁপছে। কি হচ্ছে এসব? মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও সে কখনো এমন কিছু আশা করেনি মোটেও। মিমের কিশোরী হৃদয় আরিফের মোহ মায়ায় আটকে গেছে, কিন্তু তা সে কী করে স্বীকার করবে আরিফের কাছে? ভাবতে তার লজ্জায় মরি মরি অবস্থা। তাছাড়া ফ্যামিলি কি মানবে? ভাইয়েরা কি কখনো মানবে? ভাবতে ভাবতে মিম ফ্লোরে শুয়ে পড়ল। আরিফকে নিয়ে এখন লজ্জার সাথে সাথে মিমের ভয়ও কাজ করছে। আজ আরিফকে কয়েকটা কথা শুনে মনে হয়েছে আরিফ মিমকে ঠান্ডা সুরে হুমকি দিয়েছে। কি করবে সে ভাবতেই তার মাথা ঘুরোচ্ছে। ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্ক নিয়ে মিম ফ্লোরেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ফজরের আজান পড়েছে চারিদিকে। তানভীর বন্যার মাথায় হাত বুলিয়ে ডাকছে, বন্যা, এই বন্যা, বন্যা ফুল, উঠো, ফজরের আজান দিচ্ছে। বন্যা ঘুম ঘুমো চোখে তাকালো, দেখল সামনে তানভীর তার মুখের দিকে ঝুঁকে আছে। আ আ বলেই চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসল। শরীরের দিকে তাকিয়ে দেখল একটা টি শার্ট পরা। এই টি শার্টটি কার সে নিজেও জানে না। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করেন? আমার বাড়িতে এত রাতে কিভাবে ঢুকলেন? আমাকে চেঞ্জ করিয়েছে কে? বেচারা তানভীর হতভম্ব মুখে নিয়ে তাকিয়ে আছে। এ কী হলো? তার বউ এ কী বলছে? তানভীর নিজেকে কিছুটা শান্ত করে বলল, বন্যা ফুল, তুমি কি ভুলে গেছো গতকাল আমাদের বিয়ে হয়েছে? তুমি এখন আমাদের বাড়িতে। বন্যা স্তব্ধ হয়ে গেল। ঠিকই তো, সে তো এখন খানবাড়িতে। তানভীর তার স্বামী। বন্যা আস্তে আস্তে বলল, ইয়ে মানে আসলে আপনি যেভাবে মুখের উপর ঝুঁকেছিলেন আমি তো ভয় পেয়েছিলাম, আর হঠাৎ করে ঘুম ভাঙার সব গুলিয়ে ফেলেছি। তানভীর হাসল। ঠিক আছে, নো প্রবলেম, এখন গোসলে যাও। চারিদিকে আজান পড়ছে, এসে ফজরের নামাজ আদায় করো। আমি মসজিদে যাচ্ছি। বন্যা বলল, ঠিক আছে। মনে মনে আওড়াচ্ছে, ভিলেনের বাচ্চা ভিলেন, আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সব দোষ এই ভিলেনের। ভাবতে ভাবতে বন্যা গোসলে ঢুকল। সকাল 8টা বাজে। খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই সকালে নাস্তা করছে। আজকের নাস্তাটা বন্যা নিজেই তৈরি করেছে। আবির, আলী, আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই তৈরি হয়ে নেমেছে অফিসে যাওয়ার জন্য। তানভীর ছুটি নিয়েছে 1 সপ্তাহের জন্য। হঠাৎ মেঘের শরীরটা খারাপ লাগায় মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায়, যা আবির স্পষ্টভাবে খেয়াল করলো। সেও তাড়াহুড়ো করে নাস্তা সেরে রুমের দিকে যাচ্ছে। আলী আহমদ খান বলল, কিরে আবির, অফিসে যাবি না? উপরে যাচ্ছিস কেন? আবির বলল, তোমরা সবাই চলে যাও আব্বু, আমি একটু পর আসছি। বলে আবির রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে
দেখে কেউ নেই, কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। আবির সামনে এগিয়ে যেতে দেখলো ওয়াশরুমের দরজাটা খোলাই আছে। মনে হচ্ছে মেঘ বমি করছে। আবির ছুটে ভিতরে গেল, গিয়ে দেখলো মেঘকে এই অবস্থায়। তখন মেঘকে ধরলো, তার মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে নিয়ে শুয়ে দিল। আবির চিন্তিত, এই কয়েকটা দিনে মেঘের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চেহারায় কয়েকটা ব্রণ উঠেছে। আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেঘ চোখ খুলে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত চিন্তা করছেন? আমার কিছুই হয়নি। আম্মু বলেছে এই সময় মেয়েদের একটু এরকমই হয়। আবির চুপ হয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। মেঘকে সে এই অবস্থায় দেখতে পারছে না, কিন্তু তার কিছুই করার নেই, কারণ এই রোগের কোনো ওষুধ তার জানা নেই। মেঘ হঠাৎ ফিক করে হেসে দিল। আবির ক্রন্দনরত ভ্রুকুচকে তাকিয়ে আছে, বলল, হাসছো কেন? মেঘ বলল, আচ্ছা আহিয়ার আব্বু, আমার একটু অসুস্থতা শুনে তুমি যে এতটা বেকুল হও, যদি আহিয়া হওয়ার সময় আমি মারা যাই? আবির চমকে উঠে দাঁড়ালো। মেঘ আবিরের রক্তচক্ষু দেখে ভয়ে বলল, না মানে এমনি বলেছি। নেক্সট টাইম এমনও বলবি না। আবির মেঘের কপালে একটা চুমু দিল, বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? আমি কি অফিসে যাব, নাকি আজকে ছুটি নিয়ে বাড়িতে থাকব? মেঘ বলল, আপনি যান, আমি ঠিক আছি। আবির মেঘের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে রওনা হলো। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। বন্যা বলল, ননদিনী, রুমে আসবো? মেঘ বলল, মজা নিচ্ছিস? আমার রুমে আসার জন্য তোর কি পারমিশনের প্রয়োজন আছে? বন্যা হাসলো, ভিতরে ঢুকতে ঢুকতে বলল, এটা তো আর তোর একলা রুম না, এটা আমার শ্রদ্ধেয় বড় ভাসুরের রুম। এই পর্যায়ে মেঘও হাসলো। বন্যা বলল, তোর শরীর এখন কেমন? ভালো, আগে তোর খবর বল। আমার আবার কি খবর? এই যে আমার ভাই তোর ঠিকমতো খেয়াল আদর যত্ন করেছে কি না? তোর যে ভাই, দেখলেই মনে হয় সারাদিন মাথায় করে এক বস্তা রাগ নিয়ে হাঁটে। কেন বেবি, ভাই কি তোমায় ভালোবাসে না? খুব ভালোবাসে। মেঘ আর বন্যা কথা বলছে, তার মাঝেই তো পাশের রুম থেকে তানভীর বন্যাকে ডাকছে। বন্যা রুমের দিকে গেল, বলল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। বন্যার কথা শুনে তানভীর একটু হাসলো, পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বন্যা ফুল, তুমি কোথায় গিয়েছিলে? বন্যা কিছুটা লাজুক হয়ে মাথাটাকে নেতিয়ে রেখেছে। তানভীর তার কানে একটা চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে বিকেলে 5টায় বান্দরবন যাচ্ছি। বন্যা তার বড় বড় চোখ দুটি গোল গোল করে তাকিয়ে আছে। তানভীর অভিব্যক্তি বোঝার সাধ্য আর নেই। বন্যা বলল, হঠাৎ বান্দরবন কেন? কয়েকদিন পরে গেলে তো চলতো, তাই না? তানভীর বলল, কেন, কোনো সমস্যা? না মানে মেঘের শরীরটা ভালো নেই, এই সময় বাড়ি থেকে বের হওয়া কেমন দেখা যায় না। সমস্যা নেই, ভাইয়া বলেছে যেতে। আবির ভাই যেতে বলেছে? আমাদের 7 দিনের হানিমুন প্যাকেজ ভাইয়াই ঠিক করেছে। এটা আমার ভাইয়া গিফট করেছে বলেই পকেট থেকে 2টা 7 দিনের হানিমুনের প্যাকেজের বান্দরবনের টিকিট মেলে দেখালো। বন্যা মৃদু হাসলো, বলল, আমি মনে হয় পৃথিবীর প্রথম নতুন বউ যে ভাসুরের হাত থেকে হানিমুনের টিকিট পেয়েছি। বিকেল 3টা বাজে। মিম সোফার রুমে বসে টিভি দেখছে। তখনই বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো আবির এসেছে। আবির ভাইকে দেখাতে সাথে সাথেই টিভিটা অফ করে দিয়ে নিজের রুমের দিকে ছুটলো। আবির ভাইয়াকে দেখলেই নিশ্চয়ই এখন ধমক দিবে, বলবে, দুপুরবেলা টিভির রুমে কি করছিস? মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মেঘ ও আদি সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। নিচে কাউকে না দেখে আবির সরাসরি নিজের রুমের দিকে গেল। যাওয়ার সময় তানভীর রুমটার দিকে চোখ পড়ল, দরজাটা ভেরানো। তানভীরের সাথে একটু দেখা করা প্রয়োজন, কিন্তু এখন তো সরাসরি আর তানভীরের রুমে ঢোকা যাবে না। এখন তানভীর ছাড়া ওই রুমে বন্যাও থাকে, তাই আবির নিজের রুমের দিকে গেল। আবির রুমের দরজাটা মৃদু ধাক্কা দিল, সামনে তাকিয়ে দেখলো বিছানায় তার মেঘ শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে। কিন্তু একই, মেঘ বই পড়ছে আর কাঁদছে কেন? আবির ছুটে গেল মেঘের দিকে। কি হয়েছে তোর মেঘ?
মেঘ আবিরের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো। আবির মেঘের রক্ত লাল দেখে চোখের দিকে তাকিয়ে উতলা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? কে কি বলেছে তোকে? আমায় আমায় বল, কে কি বলেছে তোকে? মেঘ আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। আবির তো মেঘের কান্না দেখে স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে তোর মেঘের? কেন কেন সে এভাবে কাঁদছে? আবির বারবার মেঘকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? বলবি তো? অসুস্থ লাগছে? ডাক্তার ডাকবো? কিরে মেঘ, কথা বল। মেঘ কাঁপা কাঁপা আঙ্গুলে উপন্যাসের বইয়ের দিকে দেখিয়ে দিল। আবির বইটাতে হাতে নিয়ে উল্টোপাল্টো করে দেখে বলল, বইয়ে কি হয়েছে? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। মেঘ কাঁপা কাঁপা আধো আধো কণ্ঠে বলল, গল্পের নামটা শুনে ভালো লেগেছিল তাই পড়ছিলাম, কিন্তু গল্পের নায়ক জয় আমির মারা গেছে। আমার খুব কষ্ট হচ্ছে আবির ভাই। আবির শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বলল, তোর মতো বোকা মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। গল্প পড়ে কেউ এভাবে কাঁদে? তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। গল্পের নায়ক মারা যাওয়ায় তুই এভাবে কাঁদছিস। আর যদি আমি মারা যাই তাহলে কি করবি? সাথে সাথে মেঘ হুঙ্কার দিয়ে আবিরের মুখ চেপে ধরল। বলল, কি বলছেন এসব? আর কখনো এসব বলবেন না। বলেই মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির মৃদু হাসল। আবিরও মেঘকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সময় দুজনেই চুপচাপ থেকে হঠাৎ মেঘ বলল, ছাড়েন আমায়। আপনার জন্য খাবার কি উপরে নিয়ে আসবো নাকি নিচে নিয়ে যাব? আবির বলল, কোনোটাই না, আমি অফিস থেকে লাঞ্চ করে এসেছি। মেঘ বলল, আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? সকালে তোমায় অসুস্থ দেখে গেলাম, তাই মনটা ভালো লাগছিল না। আরও আগে চলে আসতাম, কিন্তু ক্লায়েন্ট মিটিংটা একটু লেট করেই শুরু হয়েছিল। তোমার এখন কেমন লাগছে? মেঘ বলল, ভালো। যান, ফ্রেশ হয়ে আসেন। তানভীর কি রুমে আছে? ওরা ট্রিপে যেতে রেডি তো? তুমি কিছু জানো? বেবি একটু আগে এসেছিল, বলেছে সব রেডি আছে। বেবিকে এইভাবে ভাবি বলা শিখো। ও তোমার বড় ভাইয়ের বউ হয় এখন। বলতে তো চাই, কিন্তু মনে থাকে না। আবির আরেক দফা হাসলো। আবিরের হাসি দেখে মেঘও হাসলো। আবির মেঘের কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরের কড়া রোদের দিকে তাকিয়ে আছে। সে আজকাল একা একাই হাসে। এই যে এখন সকালের কিছু স্মৃতি মনে করে একা একাই হাসছে। সকালে মাহমুদা খান তার ফ্যামিলি নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। যাওয়ার সময় আরিফ মিমের সামনাসামনি পড়তেই সবার অগোচরে মিমকে চোখ মেরে ফিসফিসিয়ে বলল, মামাতো বোন আমার, আবার দেখা হবে। মিম হতবিহ্বল চোখে আরিফের যাওয়ার পানে তাকিয়েছিল। আজকাল আরিফকে দেখলে মুখে কোনো কথাই আসে না তার। সম্পর্কটা প্রথমের মতো থাকলে হয়তো এখন মিম কয়েকটা কটু কথা শুনিয়ে দিত। আরিফ যাওয়ার পরে মিম অনেকক্ষণ দরজা বন্ধ করে নিজের রুমের ফ্লোরে বসে ছিল। বাড়িতে তার নিজের লোকেরা সবাই আছে, তাও আজ কেন জানি বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কি যেন নেই। এখন মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরের রোদের দিকে তাকিয়ে ভাবছে, যদি সে এখন দেখত আরিফ খান বাড়ির গেট দিয়ে ঢুকছে, এসে তাকে বলছে, মিম তোমার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। মিম হাসলো আর মনে মনে বলল, কি বোকা বোকা চিন্তা ভাবনা হয়েছে তোর মিম। তানভীর বলল, বন্যা, বন্যা, তোমার কি এখনও দুপুরে রেস্ট নেওয়া হয়নি? বেলা 4টা বাজে, 5টা ট্রেন, আমাদের রেডি হতে হবে তো। আর একটু ঘুমোতে দিন না প্লিজ, রাতে তো ঘুম হয়নি কাল। বিকেল 4:30 বাজে। খানবাড়ির ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। আবির গেটের সামনে বাড়ির গাড়িটি নিয়ে অপেক্ষা করছে। মূলত সে আজকে তানভীর আর বন্যাকে স্টেশনে পৌঁছে দিবে। মেঘ অনেকবার জেদ করেছে আবিরের সাথে যাওয়ার জন্য, কিন্তু আবির নিতে নারাজ। তানভীর আর বন্যা সিঁড়ি দিয়ে নামছে। ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখল বাড়ির পুরুষেরা আজকে একটু আগেই অফিস থেকে ফিরেছে। পাশে মালিহারাও দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। মেঘ গাল ফুলিয়ে বসে আছে, মিম তার পাশে দাঁড়িয়ে। তানভীর এসে মেঘের পাশে দাঁড়ালো, বলল, বোনো। মেঘ অন্যদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে সে তানভীরকে দেখেনি। বন্যা এসে মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ননদিনী, কি হয়েছে তোর?
তানভীর বলল, কি হয়েছে বনু তোর? ভাইয়া কিছু বলেছে? ভাইয়া, আমি তোমাদের স্টেশনে পৌঁছে দিতে যাই, কিন্তু দেখো তোমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাকে নিতেই নারাজ। তানভীর হাসলো, বলল, ভাইয়া তো তোর ভালোই চায়, তুই তো জানিস। তাছাড়া এই সময় বেশি বাহিরে যাওয়া উচিত নয়। ভাইয়া তুমিও যাও যাও, তোমাদের সাথে আর কোনো কথাই নেই। বন্যা এসে বলল, বেবি, ভাইয়াকে বলে দেব একসময় বিকেলে তোকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে। এখন প্লিজ রাগ করিস না, যাওয়ার সময় তোর রাগে চেহারা দেখিয়ে গেলে আমাদের কারোই ভালো লাগবে না। বন্যার কথা শুনে মেঘ কি বুঝলো কে জানে, বন্যাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি জার্নি বেবি। উপস্থিত সবাই হাসলো। বন্যা একে একে সবাইকে বিদায় জানালো। আলী আহমদ খান তানভীরকে ডেকে বলল, সাবধানে যাবে, বন্যার খেয়াল রাখবে। বন্যার মুখ থেকে যেন তোমার নামে কোনো অভিযোগ না শুনি। মোজাম্মেল খানও বলল, সারা জীবন ভণ্ডামি তো অনেক করেছো, এখন অন্তত আমার বৌমার খেয়াল রাখবে। বৌমাকে সামান্যতম কোনো ক্ষতি হলে তোমাকে আমি কিন্তু আস্ত রাখবো না। দুই ভাইয়ের কথার মাঝে ইকবাল খান বলে উঠল, ভাইজান, ওদের এখন প্লিজ যেতে দিন, যাওয়ার সময় অন্তত ছেলেটাকে আর বকবেন না। তানভীর ছোট চাচুকে গিয়ে জড়িয়ে ধরল, কানে কানে ফিস ফিস করে বলল, থ্যাংক ইউ চাচু। মেঘ ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যেও, আমার বেবিটার খেয়াল রেখো। তানভীর হাসলো। মেঘ বন্যাকেও জড়িয়ে ধরল, বলল, আমার ভাইয়ের খেয়াল রাখিস। বন্যা বলল, যথা আজ্ঞা ননদিনী। তানভীর বন্যার বাইরে এসে দেখলো আবির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তানভীর ড্রাইভিং সিটের পাশে বসতে যাওয়ায় আবির ইশারা দিয়ে বলল, পিছনে গিয়ে বন্যার সাথে বস। আবিরদের গাড়িটা মুহূর্তে খানবাড়ির গেট পেরিয়ে চলতে থাকলো। মেঘ মালিহা খান কাছে গিয়ে বলল, আমার কফি খেতে ইচ্ছে করছে, প্লিজ আমি নিজে বানাই খাই। এই কথা শুনে হালিমা খান ছুটে আসলো। কিরে মেঘ, এই সময় তো তুই কফি খাস না, তাহলে কি মাথা ব্যথা করছে? মেঘ বলল, বিপদে। এখন মাকে কি করে বলবে যে সে উপন্যাস পড়ে কেঁদেছে, তাই তার মাথা ব্যথা করছে? অবশ্যই যাওয়ার আগে আবির বারবার জিজ্ঞাসা করেছিল যে মাথা ব্যথা করছে কিনা, সে কফি করে আনবে কিনা, কিন্তু মেঘ আবিরকে তা জানায়নি। বর্তমানে আবির ব্যবসার কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, তাই মেঘ চায় না তার সামান্য কোনো সমস্যা আবিরকে জানিয়ে টেনশনে ফেলতে। হঠাৎ মালিহা খানের কথায় মেঘের ধ্যান ভাঙল। কিরে, আবার কি ভাবছিস? সোফায় গিয়ে বস, আমি কফি নিয়ে আসছি। মেঘ চুপচাপ গিয়ে সোফায় বসলো। আদি আর মিম একটা চকলেট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ উচ্চস্বরে দিল এক ধমক, কিরে মিম, তুইও কি ছোট হয়ে গিয়েছিস? চকলেটটা আদিকে দে। মেঘের ধমক শুনে মিম আদিকে চকলেটটা দিয়ে দিল। আদি তো মহা খুশি, মিমকে একটা ভেঙচি কেটে চকলেটটা নিয়ে দৌড় দিল। মিম বলল, দেখেছো আপু, ও যে আমাকে ভেঙচি কেটেছে, এটা তো কেউ দেখে না। মেঘ হাসলো, মিমকে কাছে ডেকে বসিয়ে বলল, আবির ভাইকে বলবো তোকে অনেকগুলো চকলেট আর গিফট এনে দিতে। মিম বলল, মনে থাকে যেন। মালিহা খান কফি এনে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, শুধু কফি খেলে হবে না, ফল, ডিম, দুধ খেতে হবে, আমার নাতিপুতি যেন তোর মতো কঙ্কাল না হয়। মেঘ বলল, বড় আম্মু, তুমি কি তোমার ছেলের মতো কথা বলছো? আলী আহমদ খান বলল, কি হয়েছে মেঘ মামুনি? মেঘ আলী আহমদ খানের কাছে গিয়ে বলল, আব্বাজান, সবাই মিলে কি শুরু করেছে দেখো, কেউ আমাকে কঙ্কাল বলছে, কেউ আবার বলছে আমাকে মেডিকেলে বেচে দেবে। মোজাম্মেল খান এসে রাশভারী কণ্ঠে বলল, এত বড় কার সাহস হলো যে আমার মেয়েকে মেডিকেলে বিক্রি করে দিবে? বড় ভাবি, তোমার ছেলেকে সামলাও, আমার মেয়ে মোটেও কঙ্কাল না। বলে মেঘের অগোচরে মুচকে মুচকে হাসলো। হালিমা খান এসে বলল, তোমাদের আদরেই মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।